সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। তোমরা জানো ইতিমধ্যে আমরা মহামারী করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি, কার্যত আমাদের সব কিছু অচল অবস্থা। এরই জন্য আমাদের সরকার ঘোষিত অনলাইন ক্লাসের অংশ হিসাবে আমাদের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমাদের কলেজের শ্রদ্ধেয় শিক্ষকগণ তোমাদেরকে অনলাইনে ক্লাস নিচ্ছেন। আশা করি তোমরা সেগুলো দেখে উপকৃত হচ্ছ। আমরা সকলে ঘরে থাকবো, নিরাপদে থাকবো, পরিবারের সবাইকে নিরাপদে রাখবো, পাশাপাশি আমাদের পড়ালেখার কার্যক্রম চালিয়ে যাব এবং আল্লাহর কাছে প্রার্থনা করব যেন আল্লাহ আমাদেরকে পূর্বের মতো একসাথে হওয়ার সুযোগ করে দেন, তাড়াতাড়ি আমাদের উপর থেকে মহামারী করোনা ভাইরাস উঠিয়ে নেন। তা আমি মোহাম্মদ উমর ফারুক, তোমাদের এই কলেজের ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক। আমি আজকে তোমাদেরকে একাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের ৪র্থ অধ্যায় পর্ব ১ তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমরা এতে উপকৃত হতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো ব্যবস্থাপনা বিষয়ের ৪র্থ অধ্যায় সংগঠন বা সংগঠিতকরণ, অর্গানাইজেশন বা অর্গানাইজিং, যা আমি তোমাদেরকে ক্লাসে ইতিপূর্বেই আলোচনা করেছিলাম। তারপরও কিছু অংশ বাকি থাকার কারণে তোমাদের সাথে আমি সেটা নিয়ে আবারও হাজির হলাম। তা আমরা সংগঠন বা সংগঠিতকরণ এই সম্পর্কে কিছুটা ধারণা আমাদের রয়েছে, আমরা আজকে আর একটু ধারণা অর্জন করব। তো সংগঠন বা সংগঠিতকরণ থেকে আজকে আমরা যে দুইটা বিষয় আলোচনা করব। প্রথমটা সংগঠন বা সংগঠিতকরণ বলতে কি বোঝায়, সংগঠনের মূলনীতিগুলো কি কি, এই দুটো বিষয় আমি তোমাদের সামনে আজকে উপস্থাপন করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো সংগঠন আমরা সংগঠন বলতে এখানে যেটা পড়ব সেটা হচ্ছে ব্যবস্থাপনা সংগঠন, যা ব্যবস্থাপনা প্রক্রিয়ার বা ব্যবস্থাপনা চক্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ। দেখো, সংগঠন, সংগঠিত করা, সংগঠিতকরণ কাকে বলে? প্রতিষ্ঠানের কার্য বিভাজন, দায়িত্ব কর্তৃত্ব, সংজ্ঞায়িতকরণ ও অর্পণ এবং প্রত্যেক কাজ বা বিভাগের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নির্ধারণের কাজকেই সংগঠন বলে। তোমরা দেখো এখানে সংগঠন প্রক্রিয়ায় বা সংগঠন কাজের মধ্যে 4টা কাজ রয়েছে। কি? প্রথমটা দেখো, কাজগুলোকে কার্য বিভাজন, অর্থাৎ কাজগুলোকে কি করতে হবে? বিভাজন বা ভাগ করতে হবে। এরপরে সেই বিভাগের জন্য দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ, অর্থাৎ দায়িত্ব কর্তৃত্ব যেটা নির্দিষ্টকরণ, এবং নির্দিষ্ট করার পরে এটা অর্পণ করতে হবে। এরপরে সর্বশেষ যেটা, প্রত্যেক কাজ বা বিভাগের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করতে হবে। এই 4টা কাজ মূলত সংগঠনের কাজ। দেখো এখানে উপরে তোমরা একটা ছবি যেটা দেখা যাচ্ছে, ছবিটা দেখলে বুঝতে পারবে এখানে অনেকগুলো ইংরেজি বর্ণমালা রয়েছে, সেগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে। যে সাজানোর পর দেখো কয়েকটা অর্থবোধক শব্দ হয়, যেমন সাকসেস, ভিশন, কোম্পানি, আইডিয়া, প্ল্যান, ম্যানেজমেন্ট, টিম। এইভাবে ব্যবস্থাপনার উপকরণগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। এগুলোকে সুন্দর করে সাজাতে হয়, ভাগ করতে হয়, কোথায় কি বসবে সেটা নির্ধারণ করতে হয়। নির্ধারণ করার ফলে একটা অর্থবোধক তোমার ব্যবস্থাপনার ফলপ্রসূ কিছু অর্জন করা যায়। এটাই হচ্ছে মূলত সংগঠনের কাজ। দেখো একটি প্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ থাকে, যেগুলো আলাদা আলাদা থাকে, আর আলাদা আলাদা থাকলে কোনো কিছুই ভালো কোনো কিছু সৃষ্টি করতে পারে না। তাই এগুলোকে কার্য অনুযায়ী বা প্রকৃতি অনুযায়ী ছোট ছোট ভাগে ভাগ করতে হয়। আবার প্রত্যেক ভাগের জন্য উভয় উপকরণ কি করতে হয়?
নির্দিষ্ট করতে হয়। তারপরে নির্দিষ্ট করার পরে এখানে যারা কাজ করবে, যারা নিয়োজিত থাকবে, তাদের দায়িত্ব কি করতে হবে? নির্দিষ্ট করতে হবে। এরপরে দায়িত্ব নির্দিষ্ট করার পরে তাদের মধ্যে একটা পরস্পরের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করে দিতে হবে। ঠিক আছে, এই সব কিছু করে দিলেই কি হবে? একটা প্রতিষ্ঠান বা একটা সংগঠন সঠিক একটা রূপ ধারণ করতে পারবে। ঠিক আছে, তাই আমরা বলতে পারি যে সর্বশেষ কথা হচ্ছে সংগঠনের বিষয়ে যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অনুযায়ী কার্য বিভাজন, দায়িত্ব কর্তৃত্ব নির্দিষ্টকরণ বা সংজ্ঞায়িতকরণ, যেটাই বলো, এরপরে নির্দিষ্ট করার পরে দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ ও অর্পণ, এবং তাদের মধ্যে সম্পর্ক নির্দিষ্ট করার কাজকেই সংগঠন বলা হয়। তা আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা যদি বাসায় এই বিষয়টা তোমাদের যে পাঠ্য বই আছে, যে পাঠ্য বইতে আর একবার দেখি, আমরা মোটামুটি সেই বিষয়ে আরও ভালো ধারণা অর্জন করতে পারব। শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম অংশ যেটা সংগঠিতকরণ বা সংগঠন, মোটামুটি আমরা এখানে শেষ করব। এরপরে দ্বিতীয় বিষয় যেটা সংগঠনের নীতিমালা। সংগঠনের নীতিমালা, দেখো সংগঠনের নীতিমালা, আমরা ব্যবস্থাপনার নীতিমালা পড়ে আসছি, নীতিমালার সাথে আমরা পরিচিত আছি। যে নীতি হচ্ছে সুপ্রতিষ্ঠিত কিছু নিয়মকানুন। প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট নিয়মকানুন আছে, রীতিনীতি আছে, পদ্ধতি আছে। ওই পদ্ধতি অনুসরণ করেই তাকে তার কার্যক্রম পরিচালনা করতে হয়। ঠিক সংগঠনেরও কিছু নীতিমালা আছে। দেখো, প্রথমটা লক্ষ্যের নীতি, দক্ষতার নীতি, কাম্য পরিসর নির্ণয় নীতি, জোড়াময় শিকলের নীতি, দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি, আদেশরক্ষ নীতি, সারল্য ও সুস্পষ্টতার নীতি, বিশেষায়নের নীতি। এই 8টা নীতি মূলত সংগঠনের নীতি। তা আমরা দেখি এগুলো একে একে কোনটা কি। প্রথমেই দেখো লক্ষ্যের নীতি। প্রতিষ্ঠানের লক্ষ্যকে সামনে রেখে সংগঠন গড়ে তোলার নীতিকেই লক্ষ্যের নীতি বলে। প্রতিষ্ঠানের লক্ষ্যকে সামনে রেখে সংগঠন গড়ে তোলার নীতিকেই লক্ষ্যের নীতি বলে। অর্থাৎ একটা সুন্দর একটা সংগঠন গড়তে হলে, সুন্দর একটা সংগঠন তৈরি করতে হলে প্রথমেই প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য কী করতে হবে? বিবেচনায় নিতে হবে। দেখো, একটা সংগঠনের লক্ষ্য এক এক রকম। যেমন দেখো, তোমরা অনেকেই স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত আছো, স্বেচ্ছাসেবী সংগঠনের লক্ষ্য। রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত আছো, রাজনৈতিক সংগঠনের লক্ষ্য। আবার কেউ কেউ ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসা সংগঠনের সাথে জড়িত আছো। সবগুলোর লক্ষ্য কিন্তু এক নয়। তো তোমাকে অবশ্যই একটা সংগঠনকে সঠিকভাবে রূপ দেওয়ার জন্য তার লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে নিয়েই সংগঠন কাঠামো তৈরি করতে হবে। ঠিক আছে, এরপর দেখো তৃতীয় নম্বর যেটা ছিল যে দক্ষতার নীতি। যে দক্ষতার নীতি কি? কম শক্তি ও কম উপায় উপকরণ ব্যয়ে অভিষ্ট লক্ষ্য অর্জনের নীতি হলো দক্ষতার নীতি। কম শক্তি ও কম উপায় উপকরণ ব্যয়ে অভিষ্ট লক্ষ্য অর্জনের নীতি হলো দক্ষতার নীতি। অর্থাৎ সর্বক্ষেত্রেই কম খরচ, কম উপায় উপকরণ, কম জনবল, কম শক্তি, সব কিছুতে কম খরচ করে সর্বোচ্চ পরিমাণ মুনাফা অর্জন করা অথবা সর্বোচ্চ পরিমাণ ফলাফল অর্জন করা, এটাই হচ্ছে মূলত দক্ষতার নীতি। এই নীতি প্রতিষ্ঠানে অবশ্যই কী করতে হবে? সবসময় সংগঠন কাঠামো এমনভাবে তৈরি করতে হবে যেন সংগঠনের মাধ্যমে, ওই সংগঠন কাঠামোর মাধ্যমে কম খরচে কম ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ অর্জন করা সম্ভব হয়। এটাই হচ্ছে দক্ষতার নীতি। দেখো, পরের যে নীতি, কাম্য পরিসর নির্ণয় নীতি। একজন নির্বাহীর সরাসরি তত্ত্বাবধানে কাম্য সংখ্যক অধস্তন ন্যস্ত করার নীতিকেই কাম্য পরিসর নির্ণয়ের নীতি বলে। অর্থাৎ একজন নির্বাহী বা একজন ঊর্ধ্বতনের অধীনে সরাসরি তত্ত্বাবধানে বা সরাসরি অধীনে কত সংখ্যক অধস্তন বা কর্মী কাজ করবে, অর্থাৎ কত সংখ্যক অধস্তন কাজ করলে তার
পরিসরটা সুন্দর হবে, সে সেখানে অধস্তনদেরকে ভালো করে দেখাশোনা করতে পারবে, এই বিষয়টা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই বিষয়টা সংগঠন কাঠামোর মধ্যেই নির্ণয় করতে হবে। তাহলে সেটা যদি নির্ণয় করা হয়, সেটাই হচ্ছে কাম্য পরিসর নির্ণয়ের নীতি। ঠিক আছে, অর্থাৎ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে যে নিযুক্ত ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ আছে, বা ঊর্ধ্বতন নির্বাহীগণ আছে, বা ঊর্ধ্বতন ব্যবস্থাপকগণ আছে, তারা সরাসরি বা প্রত্যক্ষভাবে কতজন কর্মী বা কতজন অধস্তনকে তত্ত্বাবধান করবেন, কতজন অধস্তনকে দেখাশোনা করবেন, এটা সংগঠন কাঠামো কি করতে হয়, নির্দিষ্ট করতে হয়। আর এটা নির্দিষ্ট করার নীতি হচ্ছে কাম্য পরিসর নির্ণয়ের নীতি। এরপরে দেখো জোড়াময় শিকলের নীতি, এটা আমরা আগেও পড়ে আসছিলাম। জোড়াময় শিকল, শিকল যেমন একটার সাথে একটা কি থাকে, জোড়াবদ্ধ থাকে, ঠিক এরকম একটা সংগঠনে বিভাগগুলোকে বা সংগঠন কাঠামোটি তৈরি করতে হবে। যেমন প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত সকল ব্যক্তি ও বিভাগকে একে অন্যের সাথে সংযুক্ত করার নীতিকেই জোড়াময় শিকলের নীতি বলে। অর্থাৎ প্রতিষ্ঠানের একেবারে টপ লেভেল, অর্থাৎ উপর থেকে নিচ একেবারে শ্রমিক লেভেল পর্যন্ত যারা যেখানে যে অবস্থা আছে, প্রত্যেকের সাথে একেবারে শিকলের ন্যায় সংযুক্ত থাকতে হবে। তাহলেই এটার নামই হবে জোড়াময়। এটার নির্দিষ্ট করা বা এটা নিশ্চিত করার নীতিকেই জোড়াময় শিকলের নীতি বলে। ঠিক আছে, এরপরে দেখো পরের যে 5 নম্বর যে নীতি, দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি। এটা আমরা সংজ্ঞাতে পড়ে আসছিলাম। অবশ্যই সংগঠন কাঠামো ব্যক্তি ও বিভাগের কর্ম বা কর্তব্য নির্দিষ্ট করে দিয়ে দায় পালনযোগ্য ও জবাবদিহিতামূলক করার নীতিকেই দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি বলে। এটা দেখো প্রত্যেক ব্যবস্থাপনা সংগঠনে প্রত্যেক বিভাগ, উপবিভাগ ও কর্মীর একটা নির্দিষ্ট দায়িত্ব থাকতে হবে, আবার দায়িত্ব দিয়ে প্রত্যেকে যেন তার দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল বা দায়িত্ব এবং কর্তৃত্ব, তার ক্ষমতা এই সম্পর্কে সে জানতে পারে, আগে থেকেই সে জানতে পারে। তারপরে তার উপরে ঊর্ধ্বতন যারা আছে, ঊর্ধ্বতন দায়িত্ব কর্তৃত্ব একটু বেশি হয় এবং ক্রমান্বয়ে সেটা নিচের দিকে গিয়ে একটু কমে যায়। ঠিক আছে, কমে যায় এবং ঊর্ধ্বতনরা যার কারণে একটু ক্ষমতা বেশি ভোগ করে এবং অধস্তনরা ঊর্ধ্বতনের কাছে কি করতে হয়, জবাবদিহি করতে বাধ্য থাকে। এই যে দায় পালনযোগ্য ও জবাবদিহিতা, এটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা ব্যক্তি বিভাগের কাজের মধ্যে অবশ্যই নির্দিষ্ট করতে হবে। আর এই নির্দিষ্ট করার নীতি হচ্ছে দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি। এরপরে দেখো আদেশের ঐক্যনীতি। এই নীতিটাও আমরা আগে পড়ে আসছিলাম যে একজন কর্মীর আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি, এটা নিশ্চিত করার নীতিকেই আদেশের ঐক্যনীতি বলে। ঠিক আছে, অর্থাৎ একজন ঊর্ধ্বতন থাকবেন, কর্মী অনেক থাকুক সমস্যা নাই, কিন্তু তাদের আদেশদাতা অর্থাৎ তাদেরকে আদেশ নির্দেশ দিবেন শুধুমাত্র একজন ঊর্ধ্বতন বা একজন বস হবেন একজন। বিভিন্ন সময় বিভিন্ন বস থেকে যদি আদেশ পায়, তাহলে সে কোনটা রেখে কোন কাজটা করবে, এটা তার কর্মক্ষেত্রে গিয়ে বাধা বা বিঘ্ন সৃষ্টি হতে পারে। এই জন্য কর্মক্ষেত্রে সে শুধুমাত্র একজন বস থেকে বা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে আদেশ পাবেন। আর এটা নিশ্চিত করার নীতি হচ্ছে আদেশের ঐক্যনীতি। দেখো পরবর্তী যে নীতি, সারল্য ও সুস্পষ্টতার নীতি। সারল্য মানে হচ্ছে সহজ, সুস্পষ্ট আমরা বুঝি যে একেবারে যেটা স্পষ্ট, যেটা সহজে সবাই যেন বুঝতে পারে, এটা নীতি। যে সংগঠন কাঠামো চিত্র দেখেই বিভিন্ন বিভাগ ও উপবিভাগ তাদের দায়িত্ব ও কর্তৃত্ব যেন সহজে বুঝে নিতে পারে, এটা নিশ্চিত করার নীতিকেই সারল্য ও সুস্পষ্টতার নীতি বলে। ঠিক আছে, অর্থাৎ সংগঠনের কাঠামোটা এমনভাবে সাজাতে হবে যেন প্রত্যেকেই দেখেই তাদের নিজ নিজ দায়িত্ব কর্তৃত্ব একেবারে সহজে নির্দ্বিধায় স্পষ্টভাবে বুঝে নিতে পারে। আর প্রতিষ্ঠানে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে, আর এটা নিশ্চিত করার নীতি হচ্ছে সারল্য ও সুস্পষ্টতার নীতি। সর্বশেষ দেখো বিশেষায়নের নীতি। বিশেষ কাজে কর্মীর জ্ঞান বা দক্ষতা সৃষ্টির লক্ষ্যে কর্মবিভাজন ও
ও দায়িত্ব অর্পণের নীতিকেই বিশেষায়নের নীতি বলে। এটা বিশেষায়ন বলতে দেখো কাজকে সুষ্ঠুভাবে বিভাজন করা আর একজন কর্মীর জন্য একটি কাজ নির্দিষ্ট করা। ঠিক আছে, বিশেষায়ন হচ্ছে কাজকে কি করতে হবে, সুষ্ঠুভাবে ভাগ করতে হবে, বিভাজন করতে হবে এবং সে কাজের জন্য একজন কর্মী নির্দিষ্ট করতে হবে। এটা কি জন্য করা হবে, যাতে সে তার কাজকে কি বারবার একই ধরনের কাজ করতে করতে সে এক্ষেত্রে বিশেষ জ্ঞান অর্জনের সুযোগ পায়। বারবার যখন সে একই কাজ করবে, একটা নির্দিষ্ট কাজ করবে, সে এই কাজে কি হবে, দক্ষতা বেড়ে যাবে, তার এই কাজে দক্ষতা বেড়ে যাবে এবং তার কাজের কারণে প্রতিষ্ঠানের সর্বক্ষেত্রেই গতিশীলতা বৃদ্ধি পাবে বা গতিশীলতা বজায় থাকবে। মূলত এই এই নীতিগুলোই হচ্ছে সংগঠনের নীতিমালা বা মূল নীতি। আমি সংক্ষেপে তোমাদের সামনে এখানে উপস্থাপন করলাম। তোমরা বাসায় যদি একটু এগুলা দেখো, আমি আশা করি তোমরা এখান থেকে ভালো কিছু নিতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো আমরা তোমাদেরকে এখান থেকে একটা বাড়ির কাজ করার জন্য দেব। সেটা হচ্ছে একটা উদ্দীপক, যে কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম বোর্ড 2018 সালের মতোই এটা তোমরা বাসায় অবশ্যই দেখবা, যে এক্স লিমিটেড কোম্পানি তাদের প্রতিটি কাজ সঠিকভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি কাজের জন্য দায়িত্ব ও কর্তৃত্বের যথারীতি নির্দিষ্ট করে তা সংশ্লিষ্ট ব্যক্তি, বিভাগ ও উপবিভাগকে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু ইদানিং বিক্রয় ব্যবস্থাপক একই সময় একাধিক কর্মকর্তার নির্দেশ পালনের শিকার হচ্ছেন। এতে তিনি বিব্রত ও তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না। ঠিক আছে, তো সেখানে 4টা প্রশ্ন থাকে স্বাভাবিক, যে ক, খ, গ, ঘ। প্রথম প্রশ্ন দেখো, অনানুষ্ঠানিক সংগঠন কি? এটা যশোর বোর্ড 2019 সালে আসছিল। সংগঠনের কার্য বিভাজন অপরিহার্য কেন, বুঝিয়ে লেখো। বরিশাল বোর্ড 2019 সালে আসছিল। যে উদ্দীপকে উল্লিখিত দায়িত্ব কর্তৃত্ব নির্দিষ্ট করে দেওয়া ব্যবস্থাপনা কোন কাজের সাথে সম্পৃক্ত, এটা উদ্দীপক থেকে। এরপরে ঘ, কী কারণে বিক্রয় ব্যবস্থাপক একই সময়ে একাধিক কর্মকর্তার নির্দেশ পালনের শিকার হচ্ছেন বলে তুমি মনে করো, মতামত দাও। এই 4টা প্রশ্ন আমরা দেখি সমাধান। যে ক প্রশ্নটা ছিল আমাদের, অনানুষ্ঠানিক সংগঠন কি? দেখো, প্রতিষ্ঠানের নির্দিষ্ট নিয়মকানুন ও রীতিনীতি অনুসরণ না করে যখন ব্যক্তিগত ও সামাজিক সম্পর্কের ভিত্তিতে যে সংগঠন কাঠামো গড়ে ওঠে তাকে অনানুষ্ঠানিক সংগঠন বলে। অর্থাৎ প্রতিষ্ঠানের যে একটা নির্দিষ্ট নিয়ম কানুন থাকে, রীতিনীতি থাকে, ঠিক আছে, ওই নিয়ম কানুনগুলোকে অনুসরণ না করে যদি কারোর সাথে ব্যক্তিগত পরিচয় বা সামাজিক পরিচয়ের মাধ্যমে যে সংগঠন কাঠামো গড়ে তোলা হয় তাকেই অনানুষ্ঠানিক সংগঠন বলা হয়। কেমন? 2 নম্বর প্রশ্নটা আমাদের ছিল খ, যে সংগঠনের কার্য বিভাজন অপরিহার্য কেন, ব্যাখ্যা করো। দেখো, তোমরা এভাবে যদি আনসার বা এভাবে শিখতে পারো তাহলে আমার মনে হয় তোমাদের ভালো মার্কস তুলতে পারবে পরীক্ষায়। তো প্রতিটি বিভাগের কাজ সঠিকভাবে সম্পাদন করার জন্য সংগঠনে কার্য বিভাজন অপরিহার্য। কার্যাদি সঠিকভাবে নির্দিষ্ট করে তা প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করাকে সংগঠনে কার্য বিভাজন বলে। দেখো, কার্যাদি সঠিকভাবে নির্দিষ্ট করে তা প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করাকে সংগঠনে কার্য বিভাজন বলে। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ থাকে, যেমন ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ ইত্যাদি। সংগঠন প্রক্রিয়ার মাধ্যমে এদের প্রত্যেকের কাজগুলোকে প্রকৃতি অনুযায়ী ভাগ করে দেওয়া হয়, ফলে কাজ সুষ্ঠুভাবে সম্পাদিত হয়। এজন্য সংগঠনে কার্য বিভাজন অপরিহার্য। তোমাদের প্রশ্ন ছিল সংগঠনে কার্য বিভাজন অপরিহার্য কেন? প্রথমে লিখবে কার্য বিভাজনটা অপরিহার্য কেন, এরপরে এটার প্রাসঙ্গিক সংজ্ঞা সহ ব্যাখ্যা দেওয়ার পরে সর্বশেষ আবার বলতে হবে যে এই জন্য সংগঠনে কার্য বিভাজন অপরিহার্য। তোমরা আশা করি এই দুটো প্রশ্ন ভালোভাবে অনুধাবন করতে পেরেছ এবং ভাষায় তোমরা আর একটু চেষ্টা করবে। আমি আশা করি তোমরা এগুলো আরও ভালোভাবে তোমরা
অনুধাবন করতে পারবে। এরপরে গ নম্বর প্রশ্নটা আমাদের ছিল যে উদ্দীপকে উল্লেখিত দায়িত্ব কর্তৃত্ব নির্দিষ্ট করে দেওয়া ব্যবস্থাপনা কোন কাজের সাথে সম্পর্কিত, ব্যাখ্যা করো। তাহলে আমরা দেখি প্রথমে আমরা কোন কাজ সেটা লিখতে হবে, যে উদ্দীপকে উল্লেখিত দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট করে দেওয়া ব্যবস্থাপনার সংগঠন কাজের সাথে সম্পর্কিত। যে আমরা ব্যবস্থাপনা সংগঠনের সংজ্ঞায় পড়ে আসছি যে দায়িত্ব কর্তৃত্ব নির্দিষ্টকরণ ও অর্পণ। তাহলে এখানে উদ্দীপকে যেটা ছিল দায়িত্ব কর্তৃত্ব নির্দিষ্ট করে দেওয়া, অবশ্যই সেটা ব্যবস্থাপনা সংগঠন কাজের সাথে সম্পর্কিত। এখন আমরা যেহেতু সংগঠন কাজ বললাম, তাহলে সংগঠন কি সেটা আমাদেরকে এখানে উপস্থাপন করতে হবে। দেখো, প্রতিষ্ঠানের কার্য বিভাজন, দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ ও অর্পণ এবং প্রত্যেক কাজ বা বিভাগের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নির্ধারণের কাজকেই সংগঠন বলে। যে আমরা সংজ্ঞা যেটা পড়ে আসছি সংজ্ঞাটা এখানে উপস্থাপন করব। এরপরে যে বিষয়টা সংজ্ঞার সমর্থিত, অর্থাৎ সংজ্ঞার সমর্থিত আরও কিছু বক্তব্য এখানে উপস্থাপন করতে হবে। যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে সংগঠন প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের প্রতিটি কাজকে প্রকৃতি অনুযায়ী ভাগ করে দেওয়া এবং তা পালনের জন্য প্রয়োজনীয় কর্তৃত্ব অর্পণ করা হয়, এতে প্রতিটি কাজ সফলভাবে সম্পন্ন করা যায়। সংগঠন সম্পর্কিত সংজ্ঞা দেওয়ার পরেই তোমরা এখানে 2-3টা লাইন আরও উপস্থাপন করবে। এরপরেই তোমরা যেটা লিখবে সেটা উদ্দীপকে যেখান থেকে তোমরা বলেছ বা এখানে প্রয়োগ করেছে যে একটা সংগঠন কাজের সম্পর্কিত, ওই উদ্দীপক সংশ্লিষ্ট লাইনটি এখানে নিয়ে আসবে। যে উদ্দীপকে এক্স লিমিটেড কোম্পানি তাদের প্রতিটি কাজ সঠিকভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি কাজের জন্য দায়িত্ব কর্তৃত্বের যথারীতি নির্দিষ্ট করে তা সংশ্লিষ্ট ব্যক্তি, বিভাগ ও উপবিভাগকে বুঝিয়ে দেওয়া হয়। ব্যাস, এতটুকু হইলেই আমাদের যে উদ্দীপকের যে সংশ্লিষ্টতা বা সম্পর্ক সেটা এখানে হয়ে যাবে, আর বেশি উদ্দীপক এখানে আনার দরকার নাই। এরপরে যেটা লিখবা, যা ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কাজ সংগঠনের সাথে সম্পর্কিত। ঠিক আছে, তাই বলা যায় যে উদ্দীপকে উল্লিখিত দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট করে দেওয়া ব্যবস্থাপনার সংগঠন কাজের সাথে সম্পর্কিত। আমি আশা করি এই ধরনের এতটুকু যদি তোমরা এতটুকু যদি তোমরা লিখতে পারো বা উপস্থাপন করতে পারো, তোমাদের এক্সামিনার তোমাদেরকে নাম্বার কম দেওয়ার কোনো সুযোগ নেই। আশা করি তোমরা এভাবেই লেখার চেষ্টা করবে। এরপরে আমাদের ঘ নম্বরের যে প্রশ্নটা ছিল, যে ঘ নম্বর প্রশ্নটা আমরা একটু দেখে আসি যে কি কারণে বিক্রয় ব্যবস্থাপক একই সময়ে একাধিক কর্মকর্তার নির্দেশ পালনের শিকার হচ্ছেন বলে তুমি মনে করো। তাহলে কি কারণে একাধিক কর্মকর্তার নির্দেশ পালন, তাহলে একাধিক কর্মকর্তার যদি নির্দেশ পালনের শিকার হয় সেটা আদেশের ঐক্যনীতি অনুসরণ না করা, নীতি অনুসরণ না করা। তাহলে আমরা এখানে দক্ষতার যে প্রশ্নটা আছে সেটা কিভাবে দিব, দেখো যে আদেশের ঐক্যনীতি অনুসরণ না করার কারণে বিক্রয় ব্যবস্থাপক একই সময়ে একাধিক কর্মকর্তার নির্দেশ পালনের শিকার হচ্ছেন বলে আমি মনে করি। ঠিক আছে, এরপরে যেহেতু আদেশের ঐক্যনীতি তুমি এখানে উপস্থাপন করেছো, তাহলে আদেশের ঐক্যনীতি সম্পর্কে বা আদেশের ঐক্যনীতির সংজ্ঞা যে বিষয়টা সেটা এখানে লিখতে হবে। যে একজন কর্মীর আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি বা ঊর্ধ্বতন, যে বিষয়টা এটা নিশ্চিত করার নীতিকেই আদেশের ঐক্যনীতি বলে। ঠিক আছে, আমি আবার বলছি যে একজন কর্মীর আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি, এটা নিশ্চিত করার নীতিকেই আদেশের ঐক্যনীতি বলে। আদেশের ঐক্যনীতি সম্পর্কে সংজ্ঞা দেওয়ার পরে এখানে ঠিক 2 নম্বরের মতো আরও কিছু কথা এখানে লিখতে হবে। যে সংগঠন প্রক্রিয়া এমনভাবে দায়িত্ব কর্তৃত্ব বন্টন করা উচিত যেন কোনো ক্ষেত্রেই দ্বৈত অধীনতার সৃষ্টি না হয়, অর্থাৎ একজন অধস্তনের যেন একজন আদেশদাতা থাকে এবং তার কাজের জন্য তাকে একাধিক ঊর্ধ্বতনের নিকট জবাবদিহি করতে না হয়। আদেশও পাবে একজনের কাছ থেকে এবং তাকে জবাবদিহিও একজনের কাছেই যেন করতে হয়, এটাই হচ্ছে আদেশের ঐক্যনীতি। এরপরে আমরা লিখবো যেটা, যে উদ্দীপকে আমি যেখান থেকে বললাম যে এটা আদেশের ঐক্যনীতি অনুসরণ না করা, সেই সংশ্লিষ্ট উদ্দীপকের অংশটাই এখানে নিয়ে আসবো। পুরো উদ্দীপক এখানে আনার তেমন একটা দরকার নাই। যে দেখো কোড থেকে, উদ্দীপক এক্স লিমিটেডের বিক্রয় ব্যবস্থাপক একই সময়ে একাধিক কর্মকর্তার নির্দেশ পালনের শিকার হচ্ছেন, এতে তিনি বিব্রত ও তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না, কারণ উক্ত প্রতিষ্ঠানে একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ পালনের মাধ্যমে
দ্বৈত অধীনতার সৃষ্টি হচ্ছে। একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আদেশ পেলে একদিকে যেমন বিশৃঙ্খলা সৃষ্টি হবে, অন্যদিকে কর্মীর মনোবল নষ্ট হবে। দেখো এই অংশটা উদ্দীপকের সাথে মিলে গেছে কিনা। এরপরের লাইন দেখো, উদ্দীপকের বিক্রয় ব্যবস্থাপনার ক্ষেত্রে তাই হয়েছে, ফলে তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভব হচ্ছে না। এরপরে সর্বশেষ যে বিষয়টা আমরা উপস্থাপন করব, তাই বলা যায় সংগঠনের আদেশের ঐক্যনীতি অনুসরণ না করার কারণে বিক্রয় ব্যবস্থাপক একই সময়ে একাধিক কর্মকর্তার নির্দেশ পালনের শিকার হচ্ছেন। ঠিক আছে, যে এই অংশটা আসছে আমাদের যে ঘ নম্বরের যে আমাদের এখানে যে উপস্থাপনটা আমরা করলাম, সেটা আসছে আমাদের মূলনীতির যে 6 নম্বর মূলনীতি ছিল, যে আদেশের ঐক্যনীতি তোমরা দেখছো, সেই আদেশের ঐক্যনীতি। এবং ঘ নম্বর প্রশ্নটা আমাদের সংগঠনের কাছ থেকে আসছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি আমি যতটুকু সংক্ষেপে উপস্থাপন করেছি, তোমরা যদি বাসায় এই বিষয়টা আরেকটু অনুশীলন করো, আমার মনে হয় তোমরা আরও ভালো কিছু অর্জন করতে পারবে এবং পরীক্ষায় বা তোমাদের শেখার জন্য বা পরীক্ষায় অ্যান্সার করার জন্য আমার মনে হয় যথেষ্ট হবে। তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে। আর বই, তোমাদের যে বই বিষয়টা আছে সেই বিষয়ে তোমাদের পাঠ্য বইটাও দেখবে। তো আজকের মতো আমি এখানেই শেষ করব। আমি পরবর্তী যে অংশটুকু বাকি আছে সেই অংশ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, নিজে নিরাপদে থাকবে, পরিবারের সবাইকে নিরাপদে রাখবে এবং প্রত্যেকের জন্য দোয়া করবে যেন আবার আমরা স্বাভাবিক অবস্থায় তাড়াতাড়ি ফিরে আসতে পারি। সে পর্যন্ত সকলের কল্যাণ কামনা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।